Hello students, good morning to all. Good morning, sir. Good morning, sir. Yes. Good morning. Good morning, sir. Yes. Good morning, sir. Today we discuss the repeated class. Good morning, sir. Okay. Repeated class of the previous class. As some students are newly admitted, in this purpose, some classes are to be repeated. Now, today we discuss a lab experiment which is titration of n/10 standard solution of an acid with an unknown solution of an alkali supplied, which is explained in the previous class. In this experiment, n/10, this capital N represents normality, which is a concentration term. Most of you concerned about this term. So what is normality? Normality measures the concentration equal to the gram equivalent weight per liter of solution. What is the equivalent weight? Equivalent weight is the molecular weight divided by number of hydrogen present in acid or number of OH present in base or number of electron transfer in ionic compound. So the normality capital N equation is weight of solute divided by equivalent weight of solute into volume of solution into 1000, and equivalent weight equals to molecular weight of solute divided by small n. যেহেতু বেশ কয়েকজন স্টুডেন্ট নতুন অ্যাডমিশন হয়েছে, তাদের বিশেষ করে তাদের জন্যই আমাদের যে সমস্ত ক্লাসগুলো হয়েছে আপাতত আগে সব ক্লাসই প্রায় সেগুলো একবার রিপিট করা হবে আর কি। তো সেই জন্য আগের যে ক্লাসটায় আমরা এটাকে আলোচনা করেছিলাম যে ল্যাবটা নিয়ে, আজকেও সেটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। সেই ল্যাবটা কি? সেটা হলো কি যে টাইট্রেশন অফ n/10 standard solution of an acid with an unknown solution of an alkali supply. যাদের যাদের কিছু প্রবলেম ছিল সেটাও জেনে নাও, এবং যারা নতুন তারা ভালো করেই শোনো। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ n/10 লেখা আছে, এই এনটা ক্যাপিটাল এনটা হলো নরমালিটি। এটা একটা কনসেন্ট্রেশন টার্ম। এই নরমালিটির মাধ্যমে একটি সলিউশনের কনসেন্ট্রেশন বোঝানো হয়। কোনো একটি সলিউশনের 1 লিটারের মধ্যে যত গ্রাম তুল্যাঙ্ক অর গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউবল থাকবে তার পরিমাণটাকেই বোঝায়। আমরা যদি এই নরমালিটিটাকে ইকুয়েশনে কনভার্ট করি তাহলে দেখতে পাবো কি, এই যে লেখা আছে দেখো, যে নরমালিটি এটাকে ক্যাপিটাল এন দিয়ে লেখা হয় ইকুয়ালস টু কি হবে, ওয়েট অফ সলিউট divided by equivalent weight of solute into volume of solution into 1000। এখানে একটা টার্ম দেখতে পাচ্ছি যে ইকুইভ্যালেন্ট সলিউশন, ইকুইভ্যালেন্ট ওয়েট অথবা তুল্যাঙ্ক ভার যাকে বলে বাংলায়। এই তুল্যাঙ্ক ভার ক্যালকুলেট করবো কিভাবে? ইকুইভ্যালেন্ট ওয়েটটারও একটা ইকুয়েশন আছে, দেখো যে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই স্মল এন। এখানে যে স্মল এন হলো, যদি আমরা কোনো অ্যাসিড নিই সেই অ্যাসিডের মধ্যে যতগুলো হাইড্রোজেন থাকবে তার সংখ্যা বোঝাবে। আবার যদি বেস নিই তার ক্ষেত্রে যতগুলো OH থাকবে, OH, সেই সংখ্যাটাকে বোঝাবে। আবার যদি আয়নিক কোনো কম্পাউন্ড নিই সেই কম্পাউন্ডটার ক্ষেত্রে যখন ডিসোসিয়েট হয়, আয়নিক কম্পাউন্ড মানে কি,
ডিসোসিয়েট হবে। সেই ডিসোসিয়েশনের ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন ট্রান্সফার হবে সেই সংখ্যাটাকেই বোঝাবে। ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, আমরা কি নেব, ধরো H2SO4, আমরা কি নামে চিনি এটাকে, যে সালফিউরিক অ্যাসিড নামে চিনি। এই H2SO4 অর্থাৎ দুটো হাইড্রোজেন আছে H2, অর্থাৎ এই যে সালফিউরিক অ্যাসিডে যদি আমি ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করি, সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের যতটা মলিকুলার ওয়েট হবে তাকে আমরা কি দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে ডিভাইড করব। সেই 2 দিয়ে ডিভাইড করলে যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা কি বলবো, H2SO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট অথবা তুল্যাঙ্ক ভার। তা H2SO4 এর তুল্যাঙ্ক ভার কত হবে? H2SO4 এর অ্যাটমিক মানে মলিকুলার ওয়েট কে বলতে পারবেন কত? 98 স্যার। 98 তাহলে 98 কিভাবে পাচ্ছি আমরা, যে H2SO4 এর মধ্যে হাইড্রোজেন দুটো আছে, সালফার একটা আছে, আর অক্সিজেন 4টে আছে। তাহলে হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত, 1, নিয়ার অ্যাবাউট 1, সালফারের 32, অক্সিজেনের 16। তো এইগুলো টোটাল যদি আমি করি তো দেখতে পাবো কত, 98 পাবো। তাহলে যদি আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতেই হয় বা তুল্যাঙ্ক ভার বার করতেই হয়, তাহলে কি হবে, এই 98 কে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 98 কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে পাবো কি, 49। তাই সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে, 49। তোমরা যে কোনো অ্যাসিড নাও, বেস নাও, যাই নাও না কেন, প্রত্যেকেই তোমরা এইভাবে ইকুইভ্যালেন্ট ওয়েটটা ক্যালকুলেট করতে পারবে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে গেলে কি হবে, এই নরমালিটি বার করাও খুব সুবিধা হয়ে যাবে। এগুলো নিয়ে নরমালিটি কিংবা মোলারিটি বিভিন্ন রকম টার্ম নিয়ে নিউমেরিক্যালস আমরা আলোচনা করেছি আগে, তাও এখন আবার একবার ভালো করে মানে রিপিট করা হচ্ছে, ভালো করে শোনো। এই যে মানে টোটাল যে প্র্যাকটিক্যালটা আজকে আলোচনা করছি, হেয়ার অ্যান অ্যাসিড দ্যাট ইজ অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড ফর্মুলা C2H2O4.2H2O, which is N/10 concentrated taken as known solution, by which the strength of alkali or basic solution, that is NaOH, that sodium hydroxide, is to be calculated, which will be supplied to us. অর্থাৎ এখানে যে টাইট্রেশনটা করব, আমরা যে প্র্যাকটিক্যালটা করব, যেখানে N/10 কনসেন্ট্রেশনের একটা অক্সালিক অ্যাসিড দেয়া আছে। এই অক্সালিক অ্যাসিডটা কি আছে, সংকেতটা কি বা ফর্মুলাটা কি, C2H2O4.2H2O। এটা কি করে, দুটো মলিকুল ওয়াটার অ্যাবজর্ব করে রাখে। এই সলিউশনের সাহায্যে একটি বেসিক সলিউশন যেটা কি NaOH, এই NaOH যাকে বলে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই NaOH এর কনসেন্ট্রেশন বা স্ট্রেংথটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। এই প্রসেসটা, যে প্রসেসে আমরা এটাকে করব তাকে কি বলবো, টাইট্রেশন। এই টাইট্রেশনটা কি সেটা দেখি। হোয়াট ইজ টাইট্রেশন? Titration is a technique by which a solution of known concentration or strength is used to determine the concentration of an unknown solution. Here, the known strength solution is called titrant, and the solution which concentration is to be calculated is called analyte. In this picture, we saw that a burette which is kept over the conical. This is called burette. It's called conical. The titrant which is kept in the burette added dropwise in the analyte by controlling the stopcock on the burette. The analyte kept in the conical which is placed below the burette. The volume of the titrant added from the mark of the burette. কি, টাইট্রেশন হলো এক ধরনের টেকনিক
এই যেখানে একটি জানা স্ট্রেংথের সলিউশনকে কাজে লাগিয়ে একটি অজানা স্ট্রেংথের সলিউশনের স্ট্রেংথটা ক্যালকুলেট করা যায়। স্ট্রেংথ মানে কনসেন্ট্রেশনটা। এখানে যে সলিউশনটার কনসেন্ট্রেশন অথবা স্ট্রেংথ আমাদের জানা আছে তাকে আমরা কি বলবো? টাইট্রেন্ট। তাকে টাইট্রেন্ট নামে চিনি। আর যে সলিউশনটি স্ট্রেংথটাকে আমাদের বার করতে হবে তাকে অ্যানালাইট বলা হয়। এই টাইট ভালো করে শুনবে, টাইট্রেন্ট আর অ্যানালাইট। এই টাইট্রেন্ট সলিউশনকে বুলেটে রাখা হয়। বুলেট কোনটা? এই যে লম্বা মতো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বুলেট। আর অ্যানালাইট সলিউশনকে কনিক্যাল ফ্লাক্সে রাখা হয়। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যানালাইট। বুলেটকে কি হয়? কনিক্যাল ফ্লাক্সের উপরের দিকে উপরের স্ট্যান্ডের সাহায্যে আটকে রাখা হয়। ওখান থেকে বুলেটের যে স্টপ কক আছে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কি করতে হয়? কন্ট্রোলের মাধ্যমে এই টাইট্রেন্টকে ড্রপ ওয়াইজ কি করতে হয়? এই কনিক্যালের মধ্যে অ্যাড করতে হয়। এই পিকচার দেখো, এই যে দেখতে পাচ্ছ যেটা কাঁচের নলটা আছে, এটা হচ্ছে বুলেট। আর এই বুলেটের ভিতর কি আছে? টাইট্রেন্ট রাখা আছে, আর এর ভিতর অ্যানালাইট রাখা আছে। এটাকে কি বলা হয়? কনিক্যাল। কনিক্যাল ফ্লাক্স। হ্যাঁ, ভেরি গুড, কনিক্যাল ফ্লাক্স। In this titration, acid reacts with the base and slowly neutralized. At the end of this reaction, full neutralization occurs. This is called end point of the reaction. This end point is determined by the color change of indicator used to it. This indicator shows different colors in different type of solutions. Acha, solution. So what is indicator? Indicators are the chemical which shows the end point of a reaction by color changing without taking part in a chemical reaction. এই ধরনের টাইট্রেশনে অ্যাসিড ও বেস রিঅ্যাকশন করে ধীরে ধীরে কি হয়? নিউট্রালাইজড হয় অথবা প্রশমিত হয়। আর এই বিক্রিয়ার শেষকে বলা হয় কি? এন্ড পয়েন্ট। এই রিঅ্যাকশনের এই যে এন্ড পয়েন্টটাকে বোঝা যায় কিভাবে? সেটা কি ইন্ডিকেটর বা নির্দেশক তার কালার চেঞ্জের মাধ্যমে এটাকে ইন্ডিকেট করে। এই ইন্ডিকেটর অথবা নির্দেশকটা কি? এই ইন্ডিকেটর হলো এক ধরনের কেমিক্যাল যা কোনো একটি রিঅ্যাকশনের শেষ হবে কখন, রিঅ্যাকশনটা শেষ হবে কখন সেটাকে ইন্ডিকেট করবে। কিভাবে করবে? বাই চেঞ্জ অফ কালার। এই সমস্ত ইন্ডিকেটরগুলি রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। এরা কি করে? বিভিন্ন ধরনের সলিউশনে বিভিন্ন ধরনের কালার ধারণ করে। প্রত্যেকটি ইন্ডিকেটর একটি নির্দিষ্ট পিএইচ রেঞ্জে কাজ করে। পিএইচ তোমরা আগে করেছো, সেটা নিয়ে বলছি না। এখানে এই যে বুলেট থেকে যে টাইট্রেন্টটা অ্যাড করা হচ্ছে, যা হয় তার পরিমাণ এই বুলেটের গায়ে বিভিন্ন রকম দাগ করা আছে, দেখতে পাচ্ছ? এই দাগ থেকে কত পরিমাণ ভলিউম অ্যাড করা হলো সেটাকে আমরা লিখে রাখতে হয়, অর্থাৎ ক্যালকুলেশনের সময় এটাকে ইউজ করতে হবে। দেখো, so in the titration 3 points are important. Number 1, each titrant which concentration is known to you, which is added to perform the titration, it is usually kept in the burette. এই টাইট্রেশনের প্রধান তিনটি যে বিষয় হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে 1 নম্বর কি? যে টাইট্রেন্ট, এই কনসেন্ট্রেশনটা কিন্তু আমাদের কাছে জানা থাকে। এই টাইট্রেন্টকে ড্রপ ওয়াইজ অ্যাড করা হয়। কোত্থেকে? এদেরকে এই বুলেট থেকে অ্যাড করা হয়। সাধারণত এই বুলেটে এই টাইট্রেন্টকে রাখা হয়। নাম্বার 2, ইচ অ্যানালাইট হুইচ কনসেন্ট্রেশন ইজ
unknown to you. Titrant is added to the analyte to perform the titration, which is usually kept in conical flask. This is called conical flask. সেকেন্ড বিষয়টি হলো যে অ্যানালাইট, এই অ্যানালাইটের কনসেন্ট্রেশন আমাদের কাছে অজানা থাকে। ট্রাইট্রেন্টকে এই অ্যানালাইটের মধ্যে অ্যাড করা হয়। এদেরকে সাধারণত কি হয়, এই কনিক্যাল ফ্লাক্সে রাখা হয়। নাম্বার 3, এন্ড পয়েন্ট অর ইকুইভ্যালেন্স পয়েন্ট। ইট ইজ এ পয়েন্ট at which the reaction is completed, which is indicated by the color changing of indicator. এন্ড পয়েন্ট বা ইকুইভ্যালেন্স পয়েন্ট হলো থার্ড টপিক, যেটা এই এন্ড পয়েন্টটি কি হচ্ছে বিক্রিয়ার শেষটা অবস্থাকে নির্দেশ করে। এই শেষ হওয়ার অবস্থাটাকে বোঝায় কি, ইন্ডিকেটর। ইন্ডিকেটর নিজের কালার চেঞ্জের মাধ্যমে এটাকে নির্দেশ করে। So the main thing of the experiment is determine the strength or concentration of an acid or base by using a known strength base or acid. অর্থাৎ এই যে এক্সপেরিমেন্টটা না, এই এক্সপেরিমেন্টের প্রধান বিষয়বস্তু কি, আমাদের মেন লক্ষ্য কি, যে কোনো একটি অ্যাসিড বা বেসের স্ট্রেংথটা বা কনসেন্ট্রেশন ক্যালকুলেট করতে হবে কোনো একটি জানা স্ট্রেংথের বেস অথবা অ্যাসিড ইউজ করে। এইটা হচ্ছে আমাদের মেন মোটিভ এই প্র্যাকটিক্যালে। Now we saw some acid-based indicator which show some color change in different pH value. What are the colors? First column shows indicator, second shows pH range, and third column shows color change. In this column, we saw that methyl orange. Methyl orange is a acid-based indicator which change their color red to yellow in the acidic range, that is 3.2 to 4.4. This is pH range. In acidic pH range, it is changed its color from red to yellow. In this way, bromomethyl blue, phenolphthalein, litmus, bromocasol green, but thymol blue, they are changed their color in different ranges of pH. We used most of in case this is phenolphthalein, which reacts or change its color from colorless to pink, that is pH range, in the pH range 8.2 to 10. আমরা এই স্লাইডে কি দেখছি, যে কিছু অ্যাসিড বেস ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। প্রথম কলামে দেখো ইন্ডিকেটর গুলিকে রাখা আছে, সেকেন্ড কলামে কি আছে, এই ইন্ডিকেটর গুলো কোন কোন পিএইচ রেঞ্জে কাজ করে সেই পুরো পিএইচ রেঞ্জটাকে দেওয়া হয়েছে। এই ইন্ডিকেটর গুলো কিভাবে কালার চেঞ্জ করে, কোন কালার থেকে কোন কালার চেঞ্জ করে, সেটা হচ্ছে থার্ড কলামে রাখা আছে। এখানে মোস্ট অফ কেসে কি দেখতে পাবো আমরা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে ফেনপথ্যালিনটাকে আমরা ইউজ করতে দেখি অ্যাসিড বেস ইন্ডিকেটরের ক্ষেত্রে। এটা কোন রেঞ্জে কাজ করে, এই পিএইচ রেঞ্জটা কত, 8.2 থেকে 10। আমরা হ্যাঁ বলো। বলছি এখন তো এটা চালু করছি, কিছুক্ষণ আগে কি বলেছেন, আমার নেট ছিল না, তাও আমি মোবাইলের নেট থেকে করছি, ঝামেলা হচ্ছে, মানে ক্লাসটা করতে পারিনি, ওয়াইফাইটা চলে গেছে তো। ও আচ্ছা, হ্যাঁ তুমি কি বলতে বলো, কোনটা জিজ্ঞেস করছো, এইটা বলবো আরেকবার? হ্যাঁ বলো। আচ্ছা বলছি যেটা, এই যে অ্যাসিড বেস আমরা যে টাইট্রেশনটা করছি, তাহলে এই অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে আমাদের যে রিয়াকশনটা যে শেষ হচ্ছে সেটাকে বুঝি কি করে, যে কোনো একটা ইন্ডিকেটর ইউজ করলে সে হচ্ছে তার কালার চেঞ্জ করে। আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ইউজ করতে পারি। কিভাবে ইউজ করব, যে রিয়াকশনের মিডিয়ামটা, অর্থাৎ ওই যে রিয়াকশনটা হচ্ছে সেই রিয়াকশনটার পিএইচ রেঞ্জটা ডিফারেন্ট টাইপ অফ হয়, সেটা অ্যাসিডিক হতে পারে বা বেসিক রেঞ্জে হতেই পারে। সেই রকম অনুযায়ী বিভিন্ন এই যে ইন্ডিকেটর গুলো লেখা আছে, দেখো ইন্ডিকেটর, এই যে বাম দিকেরটা যে
কলামটা আছে তার ভিতরে লেখা আছে এই সমস্ত ইন্ডিকেটরকে আমরা ইউজ করতে পারি সেখানে। অর্থাৎ যে রিয়াকশনের পিএইচ রেঞ্জ যেটা হবে সেই অনুযায়ী সেখানে আমরা এইসব ইন্ডিকেটর ইউজ করব। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবো এই ফেনফথেলিনটাকে আমরা ইউজ করে থাকি, কারণ আমাদের যে সমস্ত রিয়াকশন আছে সেখানে ক্ষেত্রে ফেনফথেলিন ইউজ করলেই হয়ে যায়। তার পিএইচ রেঞ্জ কত? 8.2 থেকে 10 হয়, অর্থাৎ এটা বেসিক মিডিয়ামে কাজ করে। এর কালার কি চেঞ্জ হয়? কালারলেস টু পিঙ্ক কালার হয়ে যায়। ক্লিয়ার? কালারলেস থেকে পিঙ্ক কালার হয়। দেখো, some indicators are react to some particular acid base nature. It is mainly depends on concentration of acid or base. When the reacting acid and base both are in strong condition, then we can use any indicator showing the slide just before. When the acid is strong but base is weak, then we can use methyl orange as indicator, as it shows the color change in the pH range, that is 3.2 to 4.4, that is in acidic medium. Again, when base is strong but acid is weak, then we can use phenolphthalein indicator, as it shows the color change in the pH range 8.2 to 10, that is in basic medium. But interestingly, when acid and base both are in weak concentration, then there is no suitable indicator used. কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিকেটর আছে যেগুলো কি হয়, পার্টিকুলারলি অ্যাসিড ও বেসের নেচারের উপর ডিপেন্ড করে কালার শো করতে পারে। যখন কোনো রিয়াকশনে অ্যাসিড ও বেস দুটোই স্ট্রং হয় তখন যে কোনো একটি ইন্ডিকেটরকে আমরা ইউজ করতেই পারি। যেগুলি আমরা আগে স্লাইড দেখলাম, যখন স্ট্রং অ্যাসিড এবং উইক বেস নেওয়া হবে তখন কি হবে, মিথাইল অরেঞ্জকে ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে, মিথাইল অরেঞ্জটাকে, স্ট্রং অ্যাসিড উইক বেস। আর কারণ এটি অ্যাসিড, কারণ কি এটা অ্যাসিডিক পিএইচ রেঞ্জ, যেমন 3.2 থেকে 4.4 পিএইচ রেঞ্জে এটা কালার চেঞ্জটা দেখায়। আবার যখন স্ট্রং বেস এবং উইক অ্যাসিড নেওয়া হবে তখন ফেনলফথ্যালিন ইন্ডিকেটর ইউজ করা হবে, ফেনলফথ্যালিন ইন্ডিকেটর ইউজ করা হবে, কারণ এটি কি বেসিক পিএইচ রেঞ্জ, যেমন 8.2 থেকে 10 এই রেঞ্জে কাজ করে। কিন্তু যখন অ্যাসিড ও বেস দুটোই হচ্ছে উইক হয় তখন কিন্তু ব্যবহার করার মতো কোনো ইন্ডিকেটর থাকে না। হ্যাঁ স্যার বলছি, যখন অ্যাসিড এবং বেস দুটোই উইক থাকে তখন আমরা পিএইচ ইউজ করতে পারি না, কারণ কি ওই দুটো উইক অ্যাসিড এবং উইক বেসের রিঅ্যাকশন অত সহজে হয় না, বুঝতে পারলে? অত সহজে হয় না, যার ফলে কি হবে, ওখানে ইন্ডিকেটর ইউজ করার কোনো গল্পই নেই, বুঝতে পারলে? আমরা পিএইচ ইউজ করতে পারি না? পিএইচ বলতে কোনো জিনিস আছে, পিএইচ হচ্ছে ওই মিডিয়ামটার পিএইচ হচ্ছে চেঞ্জ, এটা কনসেন্ট্রেশন, H+ আয়নের কনসেন্ট্রেশনটা কত হবে সেটা ডিপেন্ড করে। যেখানে অ্যাসিডটাই উইক, স্যার ঠিক বলো। তার মানে ইউনিভার্সাল ইন্ডিকেটর বলতে চাইছি, ইউনিভার্সাল ইন্ডিকেটর। না, ইউনিভার্সাল ইন্ডিকেটর বলে এরকম কিছু হয় না, ইউনিভার্সাল ইন্ডিকেটর বলে এরকম কিছু হয় না। আমাদের দেখতে হবে যে রিঅ্যাকশনটা কোন মিডিয়ামে হচ্ছে, অ্যাসিডিক মিডিয়াম না বেসিক মিডিয়াম আছে, সেই অনুযায়ী আমাদেরকে ইন্ডিকেটর চুজ করতে হবে, বুঝতে পারলে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো কি পয়েন্টস কি আছে। ইট ইজ এ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস অফ অ্যাসিড অ্যান্ড বেস, অর্থাৎ এটি একটি অ্যাসিড বেসের পরিমাণগত বিশ্লেষণ, কারণ অ্যাসিড বা বেস কত পরিমাণ আছে, তার কনসেন্ট্রেশন কত, সেটাকে আমরা অ্যানালাইজ করছি এখান থেকে। নাম্বার 2 কি আছে, দিস টাইট্রেশন প্রোগ্রেস ক্যান বি মনিটরড বাই ভিজুয়াল ইন্ডিকেটরস, অর্থাৎ কিছু কিছু টাইট্রেশন আছে যাদের আমরা কি হবে বিভিন্ন ডিজিটাল মিটার দিয়ে পরিমাপ করে থাকি, কিন্তু এই টাইট্রেশন কি আমরা ভিজুয়ালি দেখতে পাবো কি ইন্ডিকেটরটার কালার চেঞ্জ কত হচ্ছে, কিভাবে হচ্ছে, কোনটা থেকে কোন কালার চেঞ্জ হচ্ছে, সেটাকে দেখে আমরা এখানে বুঝতে পারবো যে রিঅ্যাকশনটা কোথায় কমপ্লিট হচ্ছে। তাই এটা কি হবে, ভিজুয়াল ইন্ডিকেটর ইউজ করা হয়।
তো এইবারে নেক্সট পার্টটা হচ্ছে আপাতত এখানে হলো, এটা হচ্ছে তোমার থিওরি পার্টটা হলো। এবারে নেক্সট পার্ট ইনস্ট্রুমেন্ট কিভাবে হবে, কিভাবে করতে হবে, বা প্রসিডিওর কি, সেটা হচ্ছে আমাদের রশিদ স্যার আজকে আলোচনা করবেন। স্যারকে অনুরোধ করছি স্যার একটু করুন, আপনি শেয়ার করুন। Good morning. Good morning, sir. Good morning, গুড sir. মর্নিং। Good morning, sir. Good morning. And happy new year to everybody. Related happy new স্যার year, sir. ইন্টারাপ্ট করছি স্যার, Yeah. এটা কি আমাদের পিডিএফটা দেওয়া ছিল গ্রুপে? উম, না না এটা দেওয়া হয়নি, দিয়ে দেওয়া হবে। আজকে হচ্ছে, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আজকে হচ্ছে এবং এটা দেওয়া হচ্ছে, ক্লাস তো শেয়ার করা হবে এবং তার সঙ্গে আলাদা করে এটা একটা ইউটিউব ভিডিও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সেটা একটা Sir, short এটার ইউটিউব ভিডিও অলরেডি আছে, আগে যে ক্লাস হয়েছিল সেই ভিডিওটা আছে অলরেডি। আচ্ছা, মানে স্যার এটা তো সেকেন্ড টাইম ক্লাস হচ্ছে আমাদের এই অ্যাসিড বেস এটা টাইট্রেশন, রিপিট ক্লাস তো, অলরেডি এটা আগে রিপিট ভিডিও আছে। ক্লাস হচ্ছে। তোমাদের অনেক স্টুডেন্ট নতুন এসেছে, তো সেই জন্য বিশেষ করে এই ক্লাসগুলো, কয়েকটা ক্লাস এখন রিপিট হবে। হুম। ওকে স্যার, হ্যাঁ শুরু করুন। আচ্ছা, শেয়ারিং অপশনটা একটু দেবেন সুদীপ বাবু। আচ্ছা দিচ্ছি। তো আজকে আমরা এটা রিপিট ক্লাস করছি, ঠিক আছে? কিছু নতুন স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে তাদের জন্য, এবং যারা আগে করেছো তাদের জন্যও এটা একটু ভালো করে দেখে নেওয়ার। তো for this experiment which apparatus will be needed to us? দেখো, এগুলো আগে তোমাদের চেনানো হয়েছে। তো ফার্স্ট স্যার একটু have to take a বিপুল তোমার মাইক্রোফোনটাকে একটু মিউট করো। you have to take a burette, then burette stand and pipette. We have already discussed about this burette, pipette. The total capacity of burette is, we know, 50 ml, which is used in our lab. টোটাল কত? 50 ml পর্যন্ত আমরা সলিউশন এটাকে মেজার করতে পারি এটা নিয়ে। দেন বুলেট স্ট্যান্ড, এই বুলেটটাকে সেট করতে হবে কোথায়? বুলেট স্ট্যান্ডে। তোমাদের লাগবে একটা বুলেট পিপেট, লাগবে একটা, এরপরে লাগছে বিকার, তারপর লাগবে একটা ড্রপার, conical flux. This is the most important apparatus in this for titration. অবশ্যই আমরা কোনটা নেব? এই conical flux এর মধ্যে কি নিই না, অ্যানালাইট যেটা, সেটাকে নিই, এই অ্যানালাইটটাই নেব। Then you have to take wash bottle, funnel, and which chemicals will be required? Number 1, indicator. Which indicator is used for this titration? Phenylephrine. Indicator is phenylephrine.
Suitable indicator is phenolphthalein. What is the pH range of this indicator? 8.2 Already to discussed. 10. 8 to 10. আর নিতে হবে approx n/10 standard oxalic acid solution, which is used as titrant, and third is sodium hydroxide. This is analyte. এই সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথ আমাদের বের করতে হবে। তো এখানে আমরা একটু দেখে নিই, how can we prepare standard solution and what is standard solution? এটা অনেকবার তোমাদের দেখা হয়ে গেছে, তবু একবার একটু রিপিট করে দিই যারা পরে এসছো তাদের জন্য। স্ট্যান্ডার্ড সলিউশন কি না, সলিউশন হুইচ স্ট্রেংথ ইজ নান টু আস। একটা দ্রবণ যার মাত্রা আমাদের জানা থাকে, সেই দ্রবণটাকে আমরা কি বলতে পারি, স্ট্যান্ডার্ড সলিউশন। তো আমাদের এখানে একটা স্ট্যান্ডার্ড সলিউশন যেটাকে আমরা বলছি টাইট্রান্ট, সেটা কোনটা না অক্সালিক অ্যাসিড সলিউশন। কি করতে হবে, আমরা কি করে এই সলিউশনটাকে তৈরি করে নেব, এটা যদিও আমরা ল্যাবে সাপ্লাই দিয়ে দেব। তো স্ট্যান্ডার্ড সলিউশন ডান বাই weighting out a sample of solute, transferring it completely to a volumetric flux and adding enough solvent to bring the volume up to mark to the neck of the flux. ফ্লাক্সের এই ভলিউমেট্রিক ফ্লাক্সের দেখো মাঝ বরাবর একটা মার্ক করা আছে রেড কালার। এই পর্যন্ত আমরা সলভেন্ট, অর্থাৎ এখানে আমরা দ্রাবক যেটা বেশি পরিমাণে থাকে কোনো সলিউশনের মধ্যে, আমরা নেব সেই সলভেন্ট হিসাবে ডিস্টিলড ওয়াটার। আর সলিউট বা দ্রাব হিসাবে যেটা কম থাকে সেটা আমরা কিসের বানাচ্ছি না অক্সালিক অ্যাসিডের সলিউশন, তাই অক্সালিক অ্যাসিডটা এখানে সলিউট হিসাবে ইউজ করব। তাহলে সলিউটটা নেওয়ার পর আমরা কি করব, ডিস্টিলড ওয়াটার দিয়ে স্ট্যান্ডার্ড সলিউশনটা বানাবো। Once again, what is standard solution? A solution কি বললেন আরেকবার which বলবেন? আমার নেটটা এসেছে তো মাত্র, এই জন্য বুঝিনি। আচ্ছা আরেকবার একটু আমি repeat আরো করে একবার বললে ভালো হয়। আমি বলছি what is standard solution and how can you prepare standard solution? Standard solution whose strength is known to us, that means whose concentration is accurately known to us, that solution is called standard solution. তো এখানে আমরা সলিউট হিসাবে নিচ্ছি, যেহেতু আমরা কিসের অক্সালিক অ্যাসিডের সলিউশন বানাচ্ছি, স্ট্যান্ডার্ড সলিউশন। সো উই হ্যাভ টু টেক oxalic acid as solute and we use as solvent is distilled water. এই যে ভলিউমেট্রিক ফ্লাক্সের এই যে মাঝ বরাবর একটা রেড কালারের মার্ক করা আছে, সেই পর্যন্ত আমরা ডিস্টিল ওয়াটার নিয়ে সলিউশনটা স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করলাম। তাহলে এটা হচ্ছে টাইট্রান্ট, ইউজ হবে কি অ্যাজ এ টাইট্রান্ট। দেন তাহলে আমরা দেখে নিলাম কি হোয়াট ইজ টাইট্রান্ট, which one is titrant for this titration? Yes, oxalic acid solution in approx n/10 oxalic acid solution is titrant. আর অ্যানালাইট মানে যাকে অ্যানালাইসিস করা হচ্ছে, যার স্ট্রেংথ বের করা হচ্ছে, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা হচ্ছে কি একটা অ্যাসিড বেস টাইট্রেশন। প্রসিডিওর দেখবো, টাইট্রেশন টোটাল প্রসিডিওর কি না, ফার্স্ট টাইট্রেশন প্রসিডিওরে আমাদের প্রথম যেটা করতে হবে, উই হ্যাভ টু রিন্সিং দ্য বুরেট ক্লিয়ারলি। তো হাউ ক্যান ইউ রিন্স দ্য বুরেট? Rinse it with water first. Water. Distilled water. Distilled water is deionized water. If we use normal water, maybe there will be different ions. So actually the reaction will not happen. Okay. So all time for this all time experiment we use distilled water.
Okay, so first rinse it with normal water, then rinse it with distilled water, and then rinse it twice with the small quantities of the standard solution. তার কারণ স্ট্যান্ডার্ড সলিউশন দিয়ে আমাদের ফাইনালি কিন্তু একবার একটু রিন্স করতে হচ্ছে। কেন না, ওর মধ্যে যদি আদার্স কোনো সলিউশন ডিস্টিল ওয়াটার এক্সেস অ্যামাউন্টে যদি থেকে যায়, তাহলে যখন আমরা কি করব, স্ট্যান্ডার্ড সলিউশনটা ওই বুলেটের মধ্যে নেব, তখন কি হবে, কনসেন্ট্রেশনটা একটু কমে যেতে পারে, কনসেন্ট্রেশনটা একটু কমে যাবে। সো ফাইনালি উই ওয়াশ দ্য burette with standard solution which will be used in burette. Okay, টেকনিকটা একটু দেখে নাও। টেকনিকটাতে আমরা দেখছি কি না, বুলেটটার মধ্যে আমরা সলিউশনটা অ্যাড করার পর হালকা করে অ্যারো যেভাবে আছে এভাবে একটু হাতের মধ্যে রোল করাতে হবে, যাতে করে কি হয়, ওই টোটাল ইনার সারফেসে যেন টোটাল সলিউশনটা ভালো করে ওয়াশ করে টোটাল বেরিয়ে যায়। ওকে, rotate the burette in your hands while holding the horizontally in order to wet all sides, and while pouring some of the liquid out to the top. ওকে, এরপর কি করতে হবে, ওটাকে টোটাল ফেলে দিতে হবে। দেওয়ার পর তাহলে ফার্স্ট পয়েন্টটা আমরা কি দেখলাম, rinse the burette with standard solution, the pipette with the unknown solution. তাহলে এখানে আমরা এই যে রোটেট করে যেটা করতে হবে, ওয়াশ করতে হবে, সেইটাকে একটু দেখানো হলো। এখানে এই সেম প্রসেসে কিন্তু আমরা যেমন বুলেটটাকে ওয়াশ করছি, সেরকমই পিপেটটাকেও কিন্তু কি বললেন, রোটেট আর একটা বুলেট, রোটেট কোনটা স্যার? রোটেট করছি আমরা হাতের মধ্যে, দেখতে পাচ্ছ পিকচারটা, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ টুইঙ্কেল দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। ঠিক এরকম ভাবে সলিউশনটাকে ইউ হ্যাভ টু রোটেট, যাতে করে ইনার টোটাল সারফেসটা যেন ময়েশ্চার হয়ে যায়, যে স্ট্যান্ডার্ড সলিউশন দিচ্ছি সেটা দিয়ে। ঠিক আছে, ওয়াশ করে তাও ফেলে দিতে হবে। এটা দুটোর ক্ষেত্রেই, আমরা বুলেটের ক্ষেত্রেও যেটা করব, পিপেটের ক্ষেত্রে আমাদের কোনটা নিয়ে করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন নিয়ে, আর বিউরেটের ক্ষেত্রে আমরা কোনটা নিয়ে করব, অক্সালিক অ্যাসিড, যেটার মধ্যে আমরা যে সলিউশনটাকে ইউজ করব সেটা দিয়ে কিন্তু ওই রিনসিং করতে হবে। ওকে, দেন fill up the oxalic acid solution into the burette. এভাবে প্রথমে আমরা কি করব, যেখানে সলিউশনটা তৈরি করা আছে তার থেকে আমরা প্রথম কিসে নেব, বিকারে নেব। নেওয়ার পর একটা ফানেলের সাহায্যে বুলেটের মধ্যে আমরা এটাকে কি করব, ধীরে ধীরে ফিল আপ করব। জাস্ট লাইক দিস। আরো একটু এখানে দেখানো হয়েছে কিভাবে বুলেটের ফিলিং করতে হবে। ঠিক আছে, এটা ভালো করে একটু দেখে নাও। আমরা এভাবে এটাকে ফিল আপ করছি। টাইট্রেশন করার আগে কিন্তু এই ফানেলটা লেখা, হ্যাঁ বলো স্যার। বলছি আমাদের এই ডায়াগ্রাম গুলো আছে কি? ডায়াগ্রাম গুলো আছে কি? কোথায় আছে? মানে প্র্যাকটিস করতে হবে তো? হ্যাঁ, প্র্যাকটিস তো করতে হবে, ল্যাবে গেলে তো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যেটা বলছি আগে শুনে কমপ্লিট করে নাও। এরকম ভাবেই করতে হবে। এটা তো এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, যখন হাতে করবে সেটা তো তখন এইভাবে এটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, ও হয়তো বলছে এগুলো ড্রয়িং এর ব্যাপারে বলছে হয়তো। এটা ড্রয়িং নয়, এটা প্র্যাকটিক্যাল ক্লাস। তোমরা যখন ল্যাবে যাবে, এটা এখানে যেমন দেখছো সেখানে হাতে করবে সেটা। ওকে, আচ্ছা ঠিক আছে, প্রসিডিওরটা এখন অনেক বাকি আছে। ঠিক আছে, আগে শুনে নাও, তারপর কোশ্চেন গুলো করবে।
এখানে একটা জিনিস দেখার আছে, ভলিউম মেকআপ আপ টু বুরেট। হাউ ক্যান ইউ ভলিউম মেকআপ অফ দ্য বুরেট? এখানে আমাদের নেওয়ার সময় ডিস্টিল এই তোমাদের যে অক্সালিক অ্যাসিড সলিউশন বুরেটের মধ্যে নিচ্ছ, নেওয়ার পর কিন্তু একটা রিডিং নেওয়ার ব্যাপার থাকে। সেই রিডিংটা কিভাবে নেবে না, লোয়ার মেনিসকাসটা যেখানে থাকবে সেই পার্টটা কিন্তু তোমাদের নিতে হবে। এখানে একটু আমি জুম করে দেখাচ্ছি, দেখো আমরা দেখতে পাচ্ছি কত 39, তারপরে 1 2 3 এভাবে 40 পর্যন্ত আমরা রিডিং দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে কত নেব না, এখানে সলিউশনের আমরা যে সলিউশন এই গ্লাস টিউবের মধ্যে, যে কোনো গ্লাস টিউবের মধ্যে আমরা এখানে বুরেট ইউজ করছি, তো সেক্ষেত্রে আমরা দু ধরনের মেনিসকাস দেখতে পাই। ওয়ান ইজ কনকেভ, একটা হচ্ছে কনকেভ আর কনভেক্স। কনভেক্স। হ্যাঁ, তো সেখানে আমরা যদি একটু দেখে নিই, এখানে এই রিডিংটা দেখাচ্ছি আমি, এর পরের স্লাইডটা একটু শো করি। এখানে আমরা দুটো আলাদা কিন্তু কনভেক্স মেনিসকাস আর কনকেভ মেনিসকাস এখানে দুটো আমরা দেখতে পাচ্ছি। তো একটাতে এইচজি অর্থাৎ মার্কারি দেওয়া আছে আর একটা ওয়াটার দেওয়া আছে। তাহলে ওয়াটারের ক্ষেত্রে কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা, এর মেনিসকাসটা কিন্তু লোয়ার নিচের দিকে হয়ে আছে, অর্থাৎ এটা কনকেভ হয়ে আছে। যার ডেনসিটিটা একটু বেশি থাকে তার ক্ষেত্রে কিন্তু কনভেক্স হয়, ঠিক আছে, উত্তল। আর ওয়াটারের ক্ষেত্রে ওয়াটারের ডেনসিটি কম, তাই এটা হচ্ছে অবতল। তাহলে এই অবতলের ক্ষেত্রে নিচের তলটা, আর যখন কনভেক্স হবে তার আপার মেনিসকাসটা নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যেহেতু কি নিয়েছি, এটা খুব লো ডেনসিটি সলিউশন, সো we have to take the lower meniscus of the burette, okay, and solution. তাহলে আমরা সেই রিডিংটা নেব এবং নোট ডাউন করব, ঠিক আছে। আমরা যে রাফ ইয়ে থাকবে, নোটবুক থাকবে, তাতে আমরা নোট করব। লেট মেজার আননোন সলিউশন অফ sodium hydroxide from beaker with a pipette and place it into a clean flask. তাহলে এরকম ভাবে আমরা কি করব, মুখ দিয়ে ওটাকে পিপেটের সাহায্যে ওটাকে পিপেট আউট করতে হবে, কি না সোডিয়াম হাইড্রোক্সাইড। নেওয়ার পর এটাকে নিতে হবে কোথায়, একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমরা এটাকে প্লেস করব, এরকম ভাবে। এরপর অ্যাড ফিউ ড্রপস অফ কি ইন্ডিকেটর, few drops of phenolphthalein indicator into the flux, then total color will be pink, as in basic solution phenolphthalein change to pink. Normally phenolphthalein is colorless, but in basic solution it will be pink. এরপর আমাদের যে কাজটা করতে হবে, নোট ডাউন দ্য ইনিশিয়াল রিডিং ফ্রম বিউরেট টু নোটবুক। তাহলে ঠিক এই টাইট্রেশন শুরু করার আগের মুহূর্তে আমাদের বুরেট রিডিং যেটা আছে, যেটা লোয়ার মেনিসকাস দিয়ে যেটা আমি বলছিলাম যে রিডিংটা নেওয়ার, সেই রিডিংটা কিন্তু অবশ্যই কখন নিতে হবে, জাস্ট টাইট্রেশন শুরু করার আগে আমাদের কিন্তু ওই বুরেটের ইনিশিয়াল রিডিং, প্রাথমিক পাঠ কত সেটা কিন্তু আমাদের নোট ডাউন করতে হবে। তো এখানে আমাদের কি থাকবে, এরকম থাকবে, এখান থেকে আমাদের দেখে নিতে হবে অ্যাকচুয়াল ইনিশিয়াল রিডিং কততে আছে। সেটা আমরা সাপোজ একদম ফার্স্ট টাইম যদি করি তাহলে সেটা 0 থেকে থাকতে পারে, ফার্স্ট টাইম ইউজের পর যদি করি তাহলে 0 থেকে নিচে নেমে থাকতে পারে। তো যেখান থেকে আমরা শুরু করছি তখন সেই রিডিংটা কত আছে সেটা ইনিশিয়াল হিসেবে আমাদের নোট ডাউন করতে হবে। এখানে একটু দেখে নি এই রিডিংটা কত এখানে শো করছে। এখানে দেখো এটা কিন্তু হরাইজন্টালি, মানে এটা আইটাকে হরাইজন্টালি একদম মানে প্যারালাল পজিশনে রাখতে হবে, কার সঙ্গে না যেখানে ওই লোয়ার মেনিসকাসটা থাকছে।
এরকম উপর থেকে বা নিচ থেকে অ্যাঙ্গেল করে দেখলে কিন্তু সেই রিডিংটা ভুল হবে। ঠিক আছে, এইভাবে আমাদের রিডিংটা নোট করতে হবে, ইনিশিয়াল রিডিং। এরপরে যেটা করতে হবে, অ্যাড ড্রপ ওয়াইজ অ্যাসিড সলিউশন ফ্রম বুরেট স্লোলি আনটিল দ্য টোটাল পিঙ্ক কালার ডিসঅ্যাপিয়ার। তাহলে ড্রপ ওয়াইজ আমরা কি করছি না, বুরেট থেকে অক্সালিক অ্যাসিড সলিউশন, স্ট্যান্ডার্ড যে সলিউশন নিয়েছিলাম সেটা ড্রপ ওয়াইজ অ্যাড করছি আনটিল দ্য টোটাল, এই যে পিঙ্ক কালার এটা কি হবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তাহলে সেই পর্যন্ত আমাদের কিন্তু একসঙ্গে যদি খুব বেশি পরিমাণে অ্যাড করে দিই তাহলেও কিন্তু কালারলেস হবে। অ্যাকচুয়ালি হুইচ ইজ দ্য এন্ড পয়েন্ট, জাস্ট এন্ড পয়েন্ট, জাস্ট ওই ড্রপটাতে যেন কালার চেঞ্জ হয়, সেইখানে গিয়ে আমাদের কিন্তু স্টপ করতে হবে। যদি এক্সেস অ্যামাউন্টের পড়ে গিয়ে কালারলেস হয় তাহলে কিন্তু সেটা ভুল হবে। তাই আমাদের এক এক ড্রপ করে অ্যাড করতে হবে, আর ওখানে চেঞ্জ কি আসছে সেটাকে প্রথমে কি একটু ডিপ পিঙ্ক থাকে, তারপরে আস্তে আস্তে ওটা ফেন্ট হতে থাকে, ফেন্ট পিঙ্ক হতে হতে লাস্ট ওয়ান ড্রপে কি হয়, ওটা টোটালি কালারলেস হবে। সেই জায়গাতে আমাদের কিন্তু ভালো করে অবজারভেশনটা রাখতে হবে যাতে করে এক্সেস অ্যামাউন্ট না অ্যাড হয়। তাহলে এভাবে কালারলেস হওয়ার পর আমরা কি করব, স্টপ করব প্রসিডিওরটা। করার পর এবার আমাদের বুলেট রিডিং, ফাইনাল রিডিং, মানে যেখানে এসে আমাদের কি হলো, কমপ্লিট হলো, সেই রিডিংটা আমাদের কিন্তু নোট ডাউন করতে হবে। নোট ডাউন দ্য ফাইনাল রিডিং আফটার কমপ্লিট দ্য টাইট্রেশন from bullet and repeat this process for 3 times for accuracy. তাহলে কমপক্ষে অ্যাটলিস্ট আমাদের কভার করতে হবে না, এই প্রসিডিওরটা কিন্তু 3 বার করতে হবে। তখন ফার্স্ট টাইম when you complete this there may be wrong, সেটাতে কম বেশি হয়ে যেতে পারে। তাহলে সেকেন্ড টাইম যখন তুমি করবে তখন দেখলে যে না, তাহলে আগেরটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, তার মানে এটা ঠিক হতে পারে। থার্ড টাইম করো, তাহলে দেখবে মোটামুটি একটা জায়গায় চলে এসছে। যদি থার্ড টাইমটা বেশি, আগের দুটো খুব ক্লোজ, তাহলে জানবে যে লাস্টেরটা ভুল হয়েছে। ঠিক আছে, এইভাবে অ্যাটলিস্ট 3 টাইমস এটাকে রিপিট করতে হবে। একটা রেজাল্টের টেবিল থাকবে এরকম, টেবিলটা আমি এর পরের স্লাইডে দেখাচ্ছি। তার আগে একটু প্রসিডিওর এট এ গ্লান্স আমরা দেখে নিই কি কি করলাম। pipette out 25, ভালো করে শুনবে, pipette out 25 ml of supplied unknown basic solution from beaker and place it into a conical flask. Then add 1 to 2 drops of phenolphthalein as indicator into the sodium hydroxide solution which is in beaker, and the total color becomes ki na pink. Then add oxalic acid from burette drop wise and shaking. Number 4, at the end point the solution becomes pink to colorless. And finally note down the final volume of acid solution consumed from burette. একটুখানি এখানে প্রিন্টিং একটা মিস্টেক আছে, এটা বেসিক না, এটা অ্যাসিড সলিউশন কনজিউম ফ্রম বুরেট। তার কারণ বুরেট থেকে আমরা কি অ্যাড করছি, অবশ্যই অক্সালিক অ্যাসিড। এরপর আমরা রেজাল্টটা একটু দেখে নিই। এখানে আমাদের কটা অবজারভেশন বলেছি, 3টে অবজারভেশন আমাদের রাখতে হচ্ছে। ফার্স্ট, যখন আমরা শুরু করেছি and for 3 times you can take a suitable amount like 25 ml, 20 ml, 10 ml, যেটা সুবিধাজনক একটা আমাদের পরিমাণ নিতে হবে বেসিক সলিউশন। তো বিভিন্ন ধরনের বিভিন্ন ভলিউমের পিপেট থাকবে। তুমি যদি মনে করো না আমি 5 ml দিয়ে করব, তাহলে 5 ml পিপেট নিয়ে পিপেট আউট করতে হবে। সেক্ষেত্রে এখানে তোমার অ্যাসিড কনজিউমটা অবশ্যই কম হবে। তো এখানে আমরা 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড পিপেট আউট করে সেটা নিয়েছি কার মধ্যে, কনিক্যালের মধ্যে। তাহলে ফার্স্ট নাম্বার অফ অবজারভেশন, ফার্স্ট ভলিউম অফ আননোন সোডিয়াম হাইড্রোক্সাইড 25 ml,
and burette reading as we are going to fast reading, so it will be 0 0 from 0 একদম 0 থেকে শুরু হবে। Suppose acid consumed from burette 24.7, then difference 24.7 minus 0, so difference is 24.7, অর্থাৎ ভলিউম অফ অ্যাসিড কনজিউম কত হলো 24.7। সেকেন্ড যখন শুরু করছি তাহলে আমরা যদি আবার ফিল আপ না করি নতুন করে, দেন the initial reading of burette will be 24.8, okay, and suppose ফাইনাল রিডিং 48.6। এটা আমি সাপোজ বলছি কেন না, তোমরা হাতে কলমে করছো না, তাই এটা আমরা ধরে নিয়েছি একটা রিডিং এরকম হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে what will be the difference? Yes, 48.6 minus 24.8, 24.8 difference. And the third reading is, তাহলে এখানে দেখো এখানে আবার কিন্তু আমরা 0 থেকে শুরু করেছি। এটা কেন না, আমি বলে দিয়েছি কত টোটাল ক্যাপাসিটি কত বুলেটের না 50 ml। তাহলে এখানে যখন 48.6 হয়ে গেছে, অবশ্যই পরেরটা কিন্তু আমরা আর করতে পারবো না, তার কারণ আমরা এখানে দেখছি কত না ভলিউম রিকোয়ার্ড ফর ইচ টাইট্রেশন 24.8। তাহলে 48 এর পরে কত থাকছে আমাদের, আরো 2 ml মতো থাকছে, তাতে কখনো পসিবল নয়। সো ইউ হ্যাভ টু ফিল আপ এগেইন। দেওয়ার পর তাহলে আমাদের কি ফার্স্ট রিডিং আবার সেই প্রথম থেকে শুরু করলাম, কত 0 থেকে শুরু করলাম, এন্ড দেখলাম যে ফাইনাল রিডিং কত হয়ে গেছে 24.8 বা এর নিয়ার 23 বা 24.9 এরকম হতে পারে। তাহলে তার ডিফারেন্স কত হচ্ছে না, ডিফারেন্স ইকুয়ালস টু কি ফাইনাল রিডিং মাইনাস ইনিশিয়াল রিডিং ইকুয়ালস টু ডিফারেন্স, আর ডিফারেন্সটাই হচ্ছে কি ভলিউম অফ অ্যাসিড হুইচ ইজ কনজিউম ফর টাইট্রেশন। এটা করার পর আমরা যেহেতু 3টে রিডিং নিয়েছি, তাই এটা থেকে আমরা কি করব, যে দুটো খুব ক্লোজ আছে বা যদি 3টে একই থাকে, 3টে সেম কখনোই হয় না, 3টে সেম হতে পারে খুব ভালো হাত যদি হয়, খুব ভালো যদি এক্সপেরিমেন্ট স্কিল থাকে তাহলে সে করতে পারে, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। যদি কেউ একেবারে এটা করে দেয় তখনই কিন্তু একটা মানে এটা ডাউটেবল ব্যাপার হয়ে যায় কি না, তাহলে এটা কি নিজের থেকে বসিয়ে দিয়েছে। 0.12 প্লাস মাইনাস হতে পারে, ঠিক আছে। এইভাবে তাহলে আমাদের যেহেতু 3টে রিডিং হচ্ছে, তার এভারেজ বা মিন ভলিউম আমাদের করে নিতে হয়। তো সেখানে আমরা দেখছি কত 24.8। তাহলে এবারে আমাদের যেটা বের করতে হচ্ছে স্ট্রেংথ। এখানে V1 এই যে ইয়েলো কালার যেগুলো করা আছে দেখো, V1 ইজ আননোন বেসিক সলিউশন, নোন বেসিক সলিউশন, স্ট্রেংথ আননোন। আর বুলেট রিডিং এ যেটা আছে S2 স্ট্রেংথ অফ অ্যাসিড, সেটা আমাদের জানা আছে। আর ভলিউম কত সেটা আমরা পেয়ে যাচ্ছি V2 24.8। S1 টা বের করতে হবে। S1 কি, হোয়াট ইজ দ্য S1? S1 ইজ স্ট্রেংথ অফ বেসিক সলিউশন, দ্যাটস মিন সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। তার স্ট্রেংথ মাত্রা কত সেটা আমাদের টার্গেট। এবারে ক্যালকুলেশনটা একটু দেখে নি না, if the volume of sodium hydroxide solution is V1 and non-strength of basic solution is S1, neutralizes exactly an acid of volume V2 and standard strength of S2, then according to the law of neutralization V1 S1 equals to V2 S2। তোমরা এর আগে হয়তো অ্যাসিড বেস এর চ্যাপ্টার যখন পড়ানো হয়েছে তখন শুনে থাকবে যে অ্যাসিডোমেট্রি অ্যালকালিমেট্রি যে ফর্মুলা V1 S1 equals to V2 S2, that means the equal volume and strength of an acid and base neutralize to each other। যখন তাদের ভলিউম এবং মাত্রা যখন সমান থাকবে তখনই তারা কিন্তু একে অপরকে প্রশমিত করতে পারবে। তো সেই অনুযায়ী আমরা লিখতে পারি V1 S1 equals to V2 S2। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কোনটা, আমাদের বের করতে হবে হচ্ছে S1। ক্যালকুলেশনটা জাস্ট একটু দেখে নাও। তাহলে এখান থেকে আমরা জাস্ট ওই V1 S1 equals to V2 S2 থেকে S1 equals to V2 S2 বাই চলে যাচ্ছে কত V1। তো এখানে আমাদের জানা থাকছে কোনটা
না V1? V1 কি ছিল? না V1 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম, সেটা অবশ্যই আমাদের জানা। এখানে আমরা কত হিসেবে নিয়েছি? 25। এই হ্যাঁ 25 নিয়েছি। আর অ্যাসিড কনজিউম কত হয়েছে সেটা বুলেট রিডিং থেকে আমরা তিনটের মিন করে যেটা পেয়েছি সেটা কত ছিল? V2 টা 24.8। আর S2 যেটা স্ট্যান্ডার্ড অ্যাসিডের স্ট্রেংথ যেটা ছিল সেটা কত ছিল? না N/10, N/10 বা 0.1 নরমাল। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি S1 equals to 24.8 into N/10 divided 25। হ্যাঁ নরমালি এখানে তো নরমাল একটা এ দেখানো আছে, ক্যালকুলেশন দেখানো আছে, এটা খুবই সোজা, তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে না ইকুয়ালস টু 0.0992, নিয়ার অ্যাবাউট 1। তাহলে আমরা যে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনটা নিয়েছি আননোন সলিউশন, তার স্ট্রেংথ কত বের করলাম? না 0.099, এত নরমাল। তাহলে এভাবে কিন্তু আমরা আমাদের টার্গেট কি ছিল? না ডিটারমিনেশন অফ স্ট্রেংথ অফ অ্যান বেসিক সলিউশন বাই ইউজিং স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড সলিউশন। অক্সালিক অ্যাসিড সলিউশনের জানা মাত্রার অক্সালিক অ্যাসিড সলিউশন দিয়ে একটা অজানা মাত্রার কিসের? না সোডিয়াম হাইড্রোক্সাইডের মাত্রা আমরা বের করলাম। তাহলে হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন? আমরা পেলাম 0.0992 নরমাল। ওকে, এভাবে কিন্তু আমাদের স্ট্রেংথ আমরা টাইট্রেশনের মাধ্যমে বের করে নিতে পারবো। ওকে, তাহলে তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন ছিল, সেটা তাহলে আজকে কি করা যায়? রবিশঙ্কর স্যার বলছি ওদেরকে কোশ্চেন যেহেতু ওরা আগেও করেছে একবার, এই একই কোশ্চেনটা করেছে, একই কোশ্চেন আবার তো দিয়ে লাভ নেই। এখন এই টাইট্রেশন সম্বন্ধে কার যদি কিছু প্রবলেম থাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, কিছু কোয়েশ্চেন? হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস টাইট্রেশন? No, sir. সবার ক্লিয়ার? Yes, sir, অ্যাকচুয়ালি it is আমি একটা clear. জিনিস জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, হ্যাঁ স্যার। কোনো একটা বেসকে, হ্যালো হ্যাঁ বলো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার, কোনো একটা বেস বা অ্যাসিডকে আমরা কখন উইক বলছি আর কখন স্ট্রং বলছি? আচ্ছা, ধরো একটা অ্যাসিড আমরা দেখতে পাই, ধরো অ্যাসিটিক অ্যাসিড নিলাম। অ্যাসিটিক অ্যাসিড জানো তোমরা? অ্যাসিটিক অ্যাসিড ওয়াটার সলিউবল করলে দেখা যাবে অ্যাসিটিক অ্যাসিডের যতগুলো মলিকিউল নিয়েছিল না, ঠিক ততগুলো কিন্তু ডিসোসিয়েট হয় না। অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে কি করে? অ্যাসিটেট আয়ন এবং H+ আয়ন তৈরি করে, মানে CH3COO- প্লাস H+ তৈরি করে। দেখা গেছে যে কোনো একটা টাইমের রেসপেক্টে যে যতগুলো অ্যাসিড অ্যাসিড দেওয়া ছিল ঠিক সবগুলো কিন্তু ডিসোসিয়েট হয়ে CH3COO- H+ তৈরি করে না। যে সমস্ত অ্যাসিড কি করে, এই টোটাল যতগুলো মলিকুল দিয়েছিল ততগুলো যদি না ডিসোসিয়েট হয়ে যায়, তাহলে সেগুলোকে বলা হয় কি? উইক অ্যাসিড। যদি তুমি তখন HCl দাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও, দেখতে পাবে কিন্তু যতগুলো দিয়েছিলে ঠিক ততগুলো মলিকুল ডিসোসিয়েট হয়ে গেছে, আর একটাও আনডিসোসিয়েটেড HCl মলিকুল নেই। বুঝতে পারি কি? তার মানে ওটা স্ট্রং অ্যাসিড, তাই তো? বলো স্ট্রং অ্যাসিড বলবো আমরা। ওকে স্যার, বেসের ক্ষেত্রেও সেম? আচ্ছা, বুঝা গেছে। একই জিনিস, ঠিক একই জিনিস বেসিক ক্ষেত্রে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, অর্পণ মন্ডল, স্যার। ইয়েস স্যার। হ্যাঁ তুমি বলো, এখানে টাইট্রান্ট হিসাবে আমরা কি ইউজ করেছি? আমরা টাইট্রেন্ট হিসেবে আমরা কি ইউজ করেছি? N/10 স্ট্রেংথের অক্সালিক অ্যাসিড সলিউশন। ওকে, অবিনাশ মিশ্রা। অবিনাশ মিশ্রা is there? স্যার বলো। ইয়েস স্যার। আচ্ছা, তুমি যে বলো যে এখানে আননোন সলিউশন কোনটা ছিল? স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট কত বলতে পারবে? মলিকুলার ওয়েট স্যার ক্যালকুলেশন করতে একটু টাইম লাগবে। পারবে তো? কিভাবে করবে?
কিভাবে করবে? স্যার আপনার সোডিয়ামের মলিকুলার ওয়েট 23। আর হ্যাঁ ওটা আর তারপর অক্সিজেনের মলিকুলার ওয়েট আর হাইড্রোজেনের মলিকুলার ওয়েট অ্যাড করে মলিকুল নয়, ওটা অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক ওয়েট ওটা স্যার 39 তো করলে হয়ে যাবে। কত? হ্যাঁ। স্যার 39 না 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 39 না 40 হচ্ছে তো, হাইড্রোজেনটা ধরোনি তার মানে। 40 ঠিক আছে। আচ্ছা দেবানিক বাসু, দেবানিক বাসু, ওকে ঠিক আছে আপাতত অনেকেই চলে যাচ্ছে। ঠিক আছে, কোশ্চেনের ভয় অনেকেই চলে যাচ্ছে। কোশ্চেন আমরা যখন বলবো এগুলো খুব ভালো করে একটু খেয়াল করবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না, এর মধ্যেই সব কোশ্চেন। ঠিক আছে, ওকে স্যার। ওকে নেক্সট ক্লাসের জন্য রেডি হও। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যালো স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার বলছিলাম কি এই টাইটেশন গুলো কোনো হ্যাঁ, হিটের সুপ্রিয়া কিছু বলবে। হিটের উপরে স্যার এই টাইটেশন গুলো কোনো হিটের উপরে করতে পারেন না, মানে তো নিচে হিট দিয়ে? না, এটা হচ্ছে আমাদের এই যে অ্যাসিড বেস টাইট্রেশন, যেটা এটার ক্ষেত্রে কোনো বাইরে থেকে হিট জেনারেটরের দরকার হয় না। ঠিক আছে, তো কিছু আছে যেমন রেডক্স টাইট্রেশনের সময় আমাদের কিছু একটা টাইট্রেশন আছে যেটা একটু হিটের দরকার হয়। তোমার এখানে হচ্ছে একটা টাইটেশনের আরেকটা পার্টে এসে তাতে হিট করতে হয়। আমরা তো 12 স্যার আমরা 12 এ টাইটেশন করেছিলাম, ও লাস্ট টাইটেশন যেটা আমাদের পড়েছিল ওটা স্যার হিটের উপরে ছিল তো, তাই ওটা রেডক্স টাইট্রেশন ছিল। ঠিক আছে, ওই জন্য ওটা ফার্স্ট কি করতে হয়, একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ডাইক্রোমেট থাকে, সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হয়। সেটা একটু দরকার হয়, ওটা একটু ওই 70 ডিগ্রির কাছাকাছি রেখে তবে ওটাকে করতে হয়। হ্যাঁ স্যার, ঠিক আছে, পুরো মানে হ্যাঁ স্যার গরম অবস্থাতে ধরেই টাইট্রেশনটা করতে হয় স্যার। ওকে চলো রেডি হও পরের ক্লাসের জন্য। ঠিক আছে তাহলে থ্যাংক ইউ স্যার। পরের ক্লাসে রেডি হও। ওকে লিভ করছি। ওকে থ্যাংক ইউ Thank you, sir.